হ্যালো ফলোয়ার্স, আজকে আমরা নতুন আরেকটা বিষয়কে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের পার্ট 2। আমরা পার্ট 1-এ যা দেখেছি, পার্ট 2-এ আরেকটু কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। তাহলে দেখে নাও। এক নম্বর হচ্ছে রিটেন অবজেক্ট। রিটেন অবজেক্ট। আগে আমরা বলবো রিটেন অবজেক্টটা কি। রিটেন অবজেক্টটা হচ্ছে যে কোনো একটা ডিরেক্ট ফর্মে আর কি, কোনো একটা ডিরেক্ট ফর্মে দুটো অবজেক্ট থাকলে প্যাসিভে যখন আমরা আসবো, প্যাসিভে করতে গিয়ে আমরা ইনডিরেক্ট অবজেক্টটাকে রেখে দিই আর ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করি প্যাসিভে। ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো, হি গ্যাভ মি এ পেন, এই যে বাক্যটি আছে, আমরা এখানে মিটাকে ইনডিরেক্ট অবজেক্ট হিসাবে পেয়েছি আর পেনটাকে ডিরেক্ট অবজেক্ট হিসাবে পেয়েছি। অর্থাৎ গৌণকর্ম মুখ্য কর্ম। তো আমরা এটা নিয়ম হচ্ছে প্যাসিভে যখন আসবো, আমরা প্যাসিভে যখন আসছি, প্যাসিভে আসতে গিয়ে আমাদের কি করতে হবে না, ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি হবে? এ পেন, বি টু ওয়াচ, গিভেন, হয়েছে। এই যে মি, এই মিটা ইনডিরেক্ট অবজেক্টটা থেকে গেল, এটাকে আমরা এখানে কি বলছি? রিটেন অবজেক্ট বলছি। তো বাই ই থাকলে হিম। ক্লিয়ার হয়েছে তো? তাহলে রিটেন অবজেক্ট আমরা কাকে বলছি? এটাকে রিটেন অবজেক্ট বলছি। রিটেন অবজেক্ট। ঠিক আছে? এবার 2 নম্বর ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট প্রধানত কি না, কোন একটা বাক্যে অবজেক্টের কমপ্লিমেন্টকে প্রধানত আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে থাকি। প্যাসিভে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আমরা যখন প্যাসিভে আসি তখন অবজেক্টকেই কিন্তু সাবজেক্ট করতে হবে। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখে নিই আমরা। যেমন দে মেড হিম ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেনকে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলছি। ঠিক আছে? তাহলে আমরা এই অবজেক্টটিকেই, প্রধান অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি হবে না, হি প্যাসিভে হি ওয়াচ মেড ক্যাপ্টেন বাই দে থাকলে দেম। ঠিক আছে? তাহলে আমরা ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাপ্টেনকে সাবজেক্ট করতে অবশ্যই পারবো না। ঠিক আছে? ওকে তো? তাহলে আমরা বুঝে নিলাম যে ফ্যাক্টিটিভ অবজেক্ট কিভাবে, ফ্যাক্টিভ অবজেক্ট তাহলে কিভাবে আমরা প্যাসিভ ফর্মে যাই। হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট আমরা সাধারণত কাকে বলি না, রিফ্লেক্সিভ অবজেক্টটা হচ্ছে সেলফযুক্ত প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট বলি। অর্থাৎ সেলফযুক্ত প্রোনাউনগুলি প্রধানত অবজেক্ট হিসাবেই কিন্তু কাজ করে। তাহলে সেলফযুক্ত প্রোনাউন যদি থাকে, কোন একটা বাক্যে অবজেক্ট হিসাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় কি করব? আমরা রিফ্লেক্সিভ অবজেক্টকে কখনোই প্যাসিভে সাবজেক্ট করতে পারবো না। সাবজেক্ট করতে পারবো না। ঠিক আছে? তাহলে কিভাবে হবে না, আমরা দেখবো যে প্রকৃত অবজেক্ট আছে কিনা। আমরা যেমন হি ডিড ইট হিমসেলফ, এখানে কিন্তু প্রকৃত অবজেক্ট হিসেবে ইটকে আমরা পেয়েছি। তাহলে আমরা ইটকে কিন্তু সাবজেক্ট করলাম। তারপরে কি না, ওয়াচ ডান বাই, এই যে দেখো, এই যে হিমসেলফ আর এই হি একই ব্যক্তি। অর্থাৎ এই ব্যক্তিটা হিম এর মধ্যে চলে গেলে একই হবে, হিমসেলফই হবে। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে আমরা বাই দিয়ে বসাতে পারি। ঠিক আছে? এবার চলে আসে আমরা কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্টটা হচ্ছে একই কর্ম থেকে উৎপত্তি ক্রিয়া। অনেক সময় দেখি আমরা, যেমন হি রান এ রেস, এই রেস থেকে রানটা এসছে। তাহলে এখানে এটা প্যাসিভ করার সময় কি করব আমরা, এই রেসটাকে সাবজেক্ট করব। ওয়াচ র্যান বাই হি। ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রেও একই সিস্টেম হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যেমন এখানে অ্যাড দেখেছি, লাভের সাথে অ্যাডটা যুক্ত আছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। তাহলে প্যাসিভ করার সময় আমরা এই অ্যাডটাকে আউট করতে পারবো না, তারপরে কিন্তু আবার আমাকে বাই প্রিপোজিশন বসাতে হবে। তো দেখে নিই ওটা। বাই লাইনটাকে তুলে নিয়ে আমরা এখানে উপরে করতে পারি। ঠিক আছে? এই যেমন উপরে করতে পারি কি না, I was laughed at, এইবার বাই দিয়ে থাকলে দিন। ঠিক আছে? এই যে দেখো,
ডবল প্রিপোজিশন, অনেকে ভাববে যে ডবল প্রিপোজিশন কি করে বুঝতে পারে, না, আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে দেখিয়েছি। ঠিক আছে, এবার চলে আসি উইদাউট এজেন্ট অর ডুয়ার। অনেক সময় আমরা কি করি না, প্যাসিভ কিছু কিছু বাক্য প্যাসিভ ফর্মে কিন্তু আমরা ইউজ করি, সেই বাক্যগুলিকে অনেক সময় আমরা অ্যাক্টিভ ফর্মে কিভাবে আসবো সেই সিস্টেমটা দেখার জন্য আমরা একটু দেখে নিই। তো এখানে অনেক সময় কি হয়, প্যাসিভ বাক্যগুলিকে সাবজেক্টে যখন আসবো আমরা, যেমন এখানে একটা এক্সাম্পল দেখে নিই আগে, হি ওয়াজ অ্যারেস্টেড। এখানে দেখো হি ওয়াজ অ্যারেস্টেড, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, বাই দিয়ে কিন্তু আমরা অবজেক্ট ফর্মকে লেখেনি। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাক্টিভে যখন আসবো তখন তো আমাকে এখানে অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে, তবেই তো তাকে সাবজেক্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করি না, ভেগ সাবজেক্ট গ্রহণ করি। ভেগ সাবজেক্টগুলি কারা কারা, ওয়ান, সামওয়ান, দে, উই, হ্যাঁ, অথরিটি, সার্কামস্ট্যান্সেস, পিপল, এইসব ধরনের আমরা কিছু কিছু সাবজেক্ট গ্রহণ করে থাকি, যে সাবজেক্ট ভেগ সাবজেক্ট হিসেবে গ্রহণ করে থাকি, যে ভেগ সাবজেক্টগুলোকে প্যাসিভের কোনো একটা বাক্যকে অ্যাক্টিভে যখন আসবো আমরা, তো সেই ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হি ওয়াজ অ্যারেস্টেড, হি ওয়াজ অ্যারেস্টেড, এই যে বাক্যটিতে হি ওয়াজ অ্যারেস্টেড বাক্যটিতে আমরা প্যাসিভ করতে গিয়ে এখানে সাবজেক্ট খুঁজে পেয়েছি পুলিশ, হি ওয়াজ অ্যারেস্টেড, সে গ্রেপ্তার হয়েছে। তাহলে কে গ্রেপ্তার করেছে, নিশ্চয়ই পুলিশ, তাহলে পুলিশকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে গিয়ে আমরা তুলে নেব অ্যারেস্টেড হিম। ওকে, আমরা এবার 7 নম্বর নিয়মটা দেখে নেই। 7 নম্বর নিয়ম, এবার আমরা 7 নম্বর নিয়মটা দেখে নেই। অনেক সময় দেখা যায় যে কর্তাকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে প্যাসিভে আমরা হ্যাভ বা গেট ভার্ব ব্যবহার করতে পারি। ঠিক আছে, অনেক সময় কর্তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে বোঝাতে, প্যাসিভ ফর্মে আসতে গিয়ে আমরা গেট বা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। তো এখানে একটা বাক্য দেওয়া আছে, যেমন পুট দ্য টেন্ট, এখানে তাহলে কি হবে, পুট, এখানে কি বলেছে, পুট দ্য টেন্ট, তাহলে আমরা এইভাবে বলতে পারি, অবশ্যই আগে হ্যাভ ভার্বটা ব্যবহার করতে পারি, হ্যাভ, তারপরে অবজেক্টটা আমরা ব্যবহার করে দিই, তাহলে হ্যাভ দ্য টেন্ট, হ্যাভ দ্য টেন্ট। ঠিক আছে, বি পুট, অর্থাৎ নিয়মটা হচ্ছে হ্যাভ প্লাস হ্যাভ বা গেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এই নিয়মে এই ফর্মুলায় আমরা করব। ঠিক আছে, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে এক কথায় বলা যেতে পারে হ্যাভ বা গেট, হ্যাঁ, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, এই ফর্মুলাটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এইবার 8 নম্বর হচ্ছে, কিছু কিছু ভার্ব আছে যাদের ক্ষেত্রে প্যাসিভে বাইয়ের পরিবর্তে আমরা ইন, অ্যাট, টু, উইথ এইসব ধরনের প্রিপোজিশন ব্যবহার করে থাকি, আমরা বাই ব্যবহার করব না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব ভার্বের ক্ষেত্রে সেটা হয় না, কিছু কিছু ভার্ব দেওয়া আছে, যেমন ইন্টারেস্ট ইন হয়, নো বা মেরি, টু হয়, সারপ্রাইজ বা চার্ম, অ্যাট হয়, স্যাটিসফাই বা অ্যানয়, উইথ হয় কিন্তু। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে দেখে নেবে। অবশ্যই আমরা একটা এক্সাম্পল দিয়ে নিই। তো কি বলছে, আই নো হিম, আই নো হিম। তো এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে হি। ঠিক আছে, নো ভার্বটা V1, তার এইচ হবে, হ্যাঁ, KNON নন V3। এইবার এখানে যেহেতু নো ভার্ব আছে, আমরা নো ভার্বের ক্ষেত্রে টু বসাই, তাহলে আমরা বাইয়ের পরিবর্তে কি বসাবো, টু, তারপরে বাই, এই টু বসে, বাইয়ের পরিবর্তে আমরা টু বসে সাবজেক্টটা বাই টু বি। ঠিক আছে, হি ইজ নন টু মি। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পলের মধ্য দিয়ে বিষয়টা বুঝতে পারলাম যে নো বা মেরি ভার্বটা যেমন টু এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে নো ভার্বটার ক্ষেত্রে আমরা বাই না বসিয়ে আমরা কি দেব, টু দেব, কারণ নো ভার্বটা কেবলমাত্র টু গ্রহণ করে, প্রিপোজিশন টু নেই। ঠিক আছে, এবার চলে আসি আমরা একটু অন্যদিকে, যেমন ইনফিনিটিভের কিছু কিছু ফর্ম আছে, অর্থাৎ ইনফিনিটিভ কোনো একটা বাক্যে যদি ইনফিনিটিভ ফর্মকে আমরা পাই, অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটাও তো অনেক সময় আমরা ইনফিনিটিভ ফর্মকেও আমরা অনেক সময় কিন্তু ফাইনাইট ভার্ব হিসাবে দেখে থাকি। ঠিক আছে, আই মিন, তো সেক্ষেত্রে হি হ্যাজ টু মেরি সুমন, যেমন একটা বাক্য আমরা দিয়েছি। তো ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস বি প্লাস V3, এই ফর্মটাকে অবশ্যই আমরা ফলো করব। তো এখানে একটা বাক্য দেওয়া পড়েছে, সি হ্যাজ টু মেরি সুমন, আমরা অবজেক্ট পেয়েছি সুমন, হ্যাজ, টু প্লাস বি প্লাস V3, টু হার, হ্যাঁ, টু দিয়ে
কারণ মেরির ক্ষেত্রে টু বসে, আর সি থাকলে হার। ঠিক আছে, তাহলে সুমন হ্যাজ টু বি ম্যারিড টু হার, এইভাবে এটাকে ফলো করতে হবে। এইবার পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব, তবে এখানে একটা জিনিস কি, যে ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা অবজেক্ট আছে কিনা সেটা লক্ষ্য করবো। অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা সম্ভব করতে পারবো না। ঠিক আছে, এখানে অবশ্যই ট্রানজিটিভ হতে হবে। ইনফিনিটিভ ফর্মটার ক্ষেত্রেও কিন্তু ট্রানজিটিভ ফর্মটা অবশ্যই দেখতে হবে, এখানে যে ট্রানজিটিভ ফর্ম কিনা, অর্থাৎ এখানে অবজেক্ট আছে কিনা। এবার চলে আসি নাম্বার 10, পার্টিসিপেল। পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা প্যাসিভ যখন করি, সাধারণত প্যাসিভ ফর্মটা আমরা পার্টিসিপেলের ক্ষেত্রেও কিন্তু ট্রানজিটিভ ফর্ম অবশ্যই দেবো, অর্থাৎ অবজেক্ট অবশ্যই দেবো। অবজেক্ট না থাকলে সেটাকে আমরা সম্ভব করতে পারি না। তো এখানে পার্টিসিপেলের ক্ষেত্রে ভার্বের সাথে ওয়ান আইএনজি থাকলে কিন্তু আমরা বিং প্লাস ভি3 ফর্মটা করি, অর্থাৎ বি ভার্ব থাকলেও কিন্তু বিং প্লাস ভি3 ফর্ম করি। আর হ্যাভিং থাকলে, অর্থাৎ হ্যাভ ভার্বের সাথে আইএনজি ফর্ম থাকলে আমরা হ্যাভিং প্লাস বিং প্লাস ভি3 ফর্মটাকে অবশ্যই লক্ষ্য করবো। তাহলে একটা বাক্য দেখে নিই আমরা। একটা বাক্য দেখলে ঠিক বুঝতে পারবো বিষয়টা। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক, কমা দে রিটার্ন হোম। তা আমরা এই বাক্যটাকে কিন্তু আমরা প্যাসিভ ফর্ম করতে পারছি না, বা করছি না। ঠিক আছে, কারণটা হচ্ছে যে এই যে পার্টিসিপেল ফর্ম আছে, এই পার্টিসিপেল ফর্মটার কিন্তু অবজেক্ট আমরা দ্য ওয়ার্ককে পেয়েছি। বুঝতে পেরেছো? তাহলে এটার ফর্ম হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট আমরা কি বলবো? সাবজেক্ট কিন্তু এখানে দে, এটারও সাবজেক্ট দে, আর এই বাক্যটিরও সাবজেক্ট দে। তাহলে সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট আছে কিনা সেটা লক্ষ্য করবো। অবজেক্টকে আমরা অবশ্যই পেয়েছি, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি। ফিনিশিং অর্থাৎ ভি1 আইএনজি ফর্ম, অর্থাৎ বিং প্লাস ভি3, কমা দে রিটার্ন হোম। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন হতে পারে যেখানে বাই দিয়ে সাবজেক্ট কেন বসলো না, আমরা বাই দিয়ে দেম বসাতে পারতাম। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে ফ্রেজটা, এটা একটা ফ্রেজ, পার্টিসিপেল ফ্রেজ, এই ফ্রেজটার সাবজেক্ট অবশ্যই কিন্তু এটা। তাহলে একটা বাক্যে অবশ্যই সাবজেক্টকে আমরা দুই জায়গায় ব্যবহার করতে পারি না। ঠিক আছে, আমরা এবার চলে আসি 11 নম্বর। আচ্ছা, আমরা জিরান্ডের ক্ষেত্রে দেখব। জিরান্ডে কোনো বাক্য যদি জিরান্ডে থাকে, তাহলে প্যাসিভে আসতে হলে আমাদের ওই পার্টিসিপেলের মতোই নিয়মটাকে ফলো করতে হবে, কারণ জিরান্ডের স্ট্রাকচারটা একদম অবশ্যই পার্টিসিপেলের মতোই। সো হ্যাঁ, আমরা নিয়মটাকে একইভাবে ফলো করব। তো আগে দেখে নেব একটা বাক্য, যে হি লাইকস পিপল থিঙ্কিং হিম এ ফুল। আমরা এখানে জিরান্ডিয়াল ফর্ম কোনটা সেটাকে অবশ্যই দেখব। থিঙ্কিংটা হচ্ছে অবশ্যই জিরান্ডিয়াল ফর্ম। হ্যাঁ, তো এই জিরান্ডিয়াল ফর্মের অবজেক্ট থাকতে হবে, কিন্তু অবজেক্ট না থাকলে আমরা কোনো মতেই সেটাকে সাবজেক্ট করতে পারছি না। তাহলে অবজেক্টকে আমরা পেয়েছি, হিম। তাহলে অবজেক্ট আমরা পেয়েছি হিম, অবশ্যই দেখে নেব। তাহলে হিম সাবজেক্টের ঘরে হি হবে। তারপর লাইকস পিপল। ঠিক আছে, হি লাইকস তারপরে থিঙ্কিংটা হচ্ছে বিং থট। ঠিক আছে, এ ফুল বাই পিপল। তো এখানে আমরা বাই পিপল দিয়েছি, এই কারণেই আমরা এটাকে সাবজেক্ট পেয়েছি, থিঙ্কিং এর সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি উপরে বাই সাবজেক্ট হবে, অবজেক্ট হবে। তো এখানে পিপলটাকে আমরা অবশ্যই বাই পিপল দিয়ে দেখাবো, এই কারণে যে ফুলকে ভাবে, অবশ্যই পাবলিক ভাববে বা পিপল ভাববে। সেই ক্ষেত্রে আমরা পাবলিক বা পিপলটাকে আমরা অবশ্যই প্রিপোজিশনের মধ্যে দেখাবো, কারণ এটাকে বলতে হবে না। আমরা এমনিতেই বুঝতে পারবো যে ফুল কাকে বলা হচ্ছে। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটাতে আমরা বুঝতে পারবো আর একটু ক্লিয়ার হবে বিষয়টা কি না। সি রিসেন্টেড হিম হ্যাভিং ক্রিটিসাইজ হার। তো এখানে অবজেক্ট কোনটা? হার। তাহলে সি হবে সাবজেক্ট, রিসেন্টেড। ঠিক আছে, রিসেন্টেড হ্যাভিং বিন ক্রিটিসাইজ। ঠিক আছে, হ্যাভিং বিন ক্রিটিসাইজড। এবার এখানে আমরা বাই দিয়ে এই যে সাবজেক্ট, হ্যাভিং এর সাবজেক্ট আমরা পেয়েছিলাম হিম। এখানে হিমে লিখতে হবে। ঠিক আছে, বাই দিয়ে হিম। ঠিক আছে, তাহলে ক্রিটিসাইজ কার দ্বারা হয়েছিল? হিমের দ্বারা হয়েছিল। ঠিক আছে,
আমরা ভয়েসটাকে মোটামুটি ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছি। এই সব নিয়মগুলো ফলো করলে আমরা অবশ্যই একটা ভয়েসের ভালো একটা স্থান করে নিতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।